অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। অনির্বাণ, স্থানীয় মানুষজন যখন একেবারে নাম পরিচয় দিয়ে দিচ্ছেন, অর্থাৎ এই সমাজ বিরোধীরা, অপরাধীরা তারা এই এলাকায় অত্যন্ত দীর্ঘদিন ধরে নিজেদের কাজকর্ম চালিয়ে আসছে, তার মানে পুলিশও নিশ্চয়ই সবটাই জানে। পুলিশের কি ভূমিকা? দেখো, পুলিশের যে ভূমিকা সেটা কিন্তু ইতিমধ্যে প্রশ্নের মুখে। কেন এই প্রশ্নের মুখে? তার কারণ গতকালকে সন্ধ্যেবেলায় এই গুলশান অটো স্ট্যান্ড সংলগ্ন এবং আরও বেশ কয়েকটি জায়গায় যখন এই দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছিল, তারপর খবর পেয়ে ঘটনাস্থলে যায় আনন্দপুর থানার পুলিশ এবং তারপর থেকে এলাকায় কিন্তু পুলিশের একটা টহলও ছিল। কিন্তু দেখা গেল কি, রাত 3:05 নাগাদ ফের এই গুলশান অটো কলোনিতে সেখানে এক যুবক আসলো দুষ্কৃতী এবং এসে সে কিন্তু বোম মারলো এবং বোম কিন্তু এক জায়গায় নয়, বোম কিন্তু একাধিক জায়গায় মারা হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে স্থানীয় মানুষদের তরফে। ইতিমধ্যে সুশান্ত ঘোষ 108 নম্বরের কাউন্সিলর, তিনি কিন্তু জানিয়েছেন যে গতকাল রাত্রেবেলায় তার 4 জন অনুগামীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয়েছে। অর্থাৎ পুলিশের নজরদারি ছিল ঘটনার পর, প্রথম ঘটনার পর পুলিশের নজরদারি ছিল এবং তারপরে নজরদারিতে যখন শিথিলতা দেখা দেয় তখন কিন্তু ফের একবার দুষ্কৃতীরা পুলিশকে কার্যত তোয়াক্কা না করে ফের এলাকায় ঢুকে বোমাবাজি করছে। অর্থাৎ পুলিশকে যে দুষ্কৃতীরা কোনোভাবে মানতে চাইছে না, এটা কিন্তু এক প্রকার পরিষ্কার হয়ে যাচ্ছে গতকালকের ঘটনায়। অন্যদিকে পুলিশের ভূমিকা নিয়ে যখন প্রশ্ন উঠছে তখন কিন্তু আরও চাঞ্চল্যকর দাবি করেছেন 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তিনি বলছেন যে গত 2 মাস ধরে আনন্দপুর থানার পুলিশকে তিনি বারে বারে বলেছেন যে এলাকায় কিন্তু দুষ্কৃতীদের আনাগোনা বেড়েছে, বাইরে থেকে অস্ত্র আসছে, ফলত এই সমস্ত তথ্য আনন্দপুর থানাকে তিনি দিয়েছেন। অর্থাৎ অনির্বাণ, সুশান্ত ঘোষ তিনি স্পষ্ট বলছেন যে একজন জনপ্রতিনিধি হিসেবে বারবার পুলিশকে জানানো হয়েছিল এবং গতকালকের ঘটনা কিন্তু এড়ানো সম্ভব ছিল। কি দাবি করলেন সুশান্ত ঘোষ? দেখুন, কালকের ঘটনাটা এড়ানো যেত। আমরা গত 2 মাস ধরে কন্টিনিউয়াস পুলিশকে বলে আসছি, যে আমি নিজে বলেছি যে এখানে এই জিনিসগুলো ঘটছে, বাইরে থেকে ক্রিমিনালরা এখানে আসছে, এখানে শেল্টার হচ্ছে, এখানে অস্ত্র বাইরে থেকে আমদানি করা হচ্ছে। আমি বারবার করে পুলিশকে জানিয়েছিলাম। এটা যদি আগে ব্যবস্থা নেওয়া হতো তাহলে কিন্তু কালকের ঘটনাটা ঘটানোর সাহস দুষ্কৃতীরা পেত না। এখন তারা এতটাই বেপরোয়া হয়ে গেছে যে পুলিশ পোস্টিং অবস্থায় রাতের অন্ধকারে তারা 2:30টার সময় আবার বোম মেরে চলে যাচ্ছে। তা এটাকে বন্ধ করতে হবে। মদত কার রয়েছে? রাজনৈতিক মদত বলতে পারবো না, কোনো শক্তি তো একটা আছে। রাজনৈতিক কি কোনো একটা শক্তি আছে? না হলে আপনি বলুন না, সন্ধ্যা 7টার সময় কলকাতা শহরে, কলকাতা পুলিশের আন্ডারের যে অঞ্চল, সেখানে সন্ধ্যা 7টার সময় 6 থেকে 7 জন এসে বোমা বন্দুক নিয়ে তাণ্ডব করে চলে যাবে, কোনো শক্তি যদি পিছনে না থাকে তাহলে এটা সম্ভব? এবং শুধু তাই নয়, তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠার পরেও সেখানে পুলিশ পোস্টিং অবস্থায় তারা রাতের অন্ধকারে আবার 2:30টার সময় বোম মারল 4-5 জনের বাড়িতে। এই যে ঔদ্ধত্য, এই যে ভয়ডরহীন মানসিকতা, এটা তো কোনো একটা শক্তি অবশ্যই পিছনে আছে বলেই সম্ভব। কিন্তু গুলশান কলোনি বারবার কেন? কারণ গুলশান কলোনি মানে সরকারি খাস জমি সেখানে রয়েছে, বিস্তীর্ণ মাছের ভেড়ি রয়েছে, ফাঁকা এলাকায় জবরদখল চলছে, তাই এলাকা দখলের লড়াইও এখানে অনেক বেশি। গোটা এলাকার ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। বারবার খবরের শিরোনামে উঠে আসে গুলশান কলোনি। কেন গুলশান কলোনি বারবার খবরের শিরোনামে উঠে আসে? তার পিছনে কারণ হচ্ছে যে এই বিপুল সংখ্যক জমি এবং তার পাশাপাশি মাছের ভেড়ি। আমরা এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে একেবারে 108 নম্বর ওয়ার্ডের গুলশান কলোনি এলাকার মধ্যে পড়ে, যেখানে প্রচুর সরকারি খাস জমি রয়েছে, যেখানে অবৈধভাবে ভরাট করে সেখানে একের পর এক বহুতল উঠে যাচ্ছে বেআইনিভাবে, এবং তার পাশাপাশি কিন্তু অবশ্যই মাছের ভেড়ির দখল। এই সমস্ত কিছু নিয়েই কিন্তু রাশ যার হাতে থাকবে তার কাছে কিন্তু থাকবে এলাকা, এমনটাই কিন্তু মনে করেন এখানকার স্থানীয় মানুষজন। এবং গত যখন নভেম্বর মাসে, অর্থাৎ 2024 নভেম্বর মাসে যখন সুশান্ত ঘোষের উপরে আক্রমণ হয়েছিল, সেই আক্রমণের ঘটনাতেও কিন্তু গুলশান কলোনির যোগ উঠে এসেছিল এবং গুলশান কলোনি কিন্তু অন্যতম আলোচ্য বিষয় ছিল। এবং বারে বারে এই ঘটনা কিন্তু দেখাচ্ছে যে গুলশান কলোনিতে গতকালও যে দুষ্কৃতী তাণ্ডব হয়েছে তার পিছনে কিন্তু এলাকা দখলের লড়াইটাই কিন্তু মূল উদ্দেশ্য। এলাকা যার হাতে থাকবে তার কাছে কিন্তু থাকবে মাছের বেড়ি এবং এই সরকারি খাস জমি, যে সমস্ত জমির উপরে অবৈধ নির্মাণ এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষজনকে এখানে এনে বসিয়ে দেওয়ার একটা তাগিদ, সেই জায়গা থেকে উপার্জন হয় সেই কোটি কোটি টাকা, সেই টাকাই কিন্তু মূল উৎস এই গুলশান কলোনিকে কেন্দ্র করে এখানকার রাজনীতির এবং তার পাশাপাশি এখানকার দুষ্কৃতী রাজের। ক্যামেরা দিব্যেন্দু সিংহর সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। গুলশান কলোনিতে রাতভর হামলার ছবি পোস্ট করে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, মামাটি মানুষের সরকার এখন মাফিয়া মাস্তান মার্ডারারদের সরকার। এখানে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঠাঁই দিয়েছে রাজ্য সরকার, অভিযোগ বিরোধী দলনেতার।
স্পষ্টই বলছেন যে গত 2 মাস ধরে পুলিশকে তারা বারবার জানাচ্ছেন এলাকায় অস্ত্র আসছে, শুধু তাই নয় বাইকে করে বাইরে থেকে ক্রিমিনালরা আসছে, এলাকায় রীতিমতো তাণ্ডব চালাচ্ছে। পিছনে নিশ্চয়ই কোনো শক্তি রয়েছে এমনটাই বলছেন শাসক দলের জনপ্রতিনিধি, না হলে এদের এত বাড়বাড়ন্ত হয় কি করে। পুলিশের সামনেই সশস্ত্র অবস্থায় একেবারে তারা এসেছিল এবং ভর সন্ধেবেলা এসে ভরা বাজারের মধ্যে অটো স্ট্যান্ডের কাছে এসে তারা এই তাণ্ডবের ঘটনা ঘটালো। কিভাবে সম্ভব যদি পিছনে কোনো মদত না থাকে? প্রশ্ন তুলছেন শাসক দলেরই জনপ্রতিনিধি 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। শুভেন্দু অধিকারী কিন্তু গতকালের এই হামলার ঘটনার ছবি পোস্ট করেছেন এবং সেখানে তিনি লিখেছেন, মামাটি মানুষের সরকার এখন মাফিয়া মাস্তান মার্ডারারদের সরকার। এখানে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের রাজ্য সরকার ঠাঁই দিয়েছে, এমনটাই তার অভিযোগ। তলবের পর তলব, সমনের পর সমন। আরজিকর কাণ্ডে আন্দোলনকারী চিকিৎসকদের পদে পদে হেনস্থার অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে। বৃহস্পতিবারও হেয়ার স্ট্রিট থানায় তলব করা হয়েছিল 3 জন চিকিৎসককে, যার বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদ করল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ও অভয়া মঞ্চ। আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের বিভৎস ঘটনার পর 1 বছরে ফের নতুন করে দানা বেঁধেছিল আন্দোলন। এই আবহে আন্দোলনকারী চিকিৎসকদের পুরনো মামলায় কলকাতা পুলিশের তলবও শুরু হয়েছে সমান তালে। আরজিকর আন্দোলনে যে চিকিৎসকরা যুক্ত ছিলেন সেই চিকিৎসকদের গত কয়েক সপ্তাহ ধরে আমরা দেখছি লাগাতার বউবাজার থানায় এবং হেয়ার স্ট্রিট থানায় ডেকে পাঠানো হচ্ছে, সমন পাঠানো হচ্ছে। এর আগে ঠাকুরপুকুর থানাতেও সমন পাঠানো হয়েছিল এবং তা দিয়েই শুরু হয়। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে দাবি, এখনো পর্যন্ত 50-এর বেশি নোটিশ ও সমন জারি করেছে পুলিশ। বৃহস্পতিবার হেয়ার স্ট্রিট থানায় তলব করা হয় সিনিয়র চিকিৎসক পূর্ণব্রত গুণ এবং চিকিৎসক দেবাশিস হালদার ও অর্ণব মুখোপাধ্যায়কে, যার প্রতিবাদে এদিন প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল অভয়া মঞ্চ সহ চিকিৎসকদের বিভিন্ন সংগঠন। এই ডাকার প্রতিবাদে আমরা দেখতে পাচ্ছি অভয়া মঞ্চ, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এবং চিকিৎসকদের অন্যান্য যে সংগঠন তারা এখানে প্রতিবাদ জানাচ্ছেন হেয়ার স্ট্রিট থানার সামনে। তারা প্রতিবাদ জানাচ্ছেন এই কারণে যে শুধুমাত্র হ্যারাস করার জন্য, হয়রান করার জন্য করা হচ্ছে বলে দাবি করা হচ্ছে। পুলিশের অনেক কাজ, কারণ আমাদের রাজ্যে চুরি, ডাকাতি, ধর্ষণ, রাহাজানি প্রতিদিন বাড়ছে এবং অনেক প্রতিবাদ হচ্ছে। প্রতিবাদ হলে পুলিশের অনেক কাজ বাড়ছে, অনেক মামলা দিতে হচ্ছে, অনেক রকম প্রতিবাদ থামাতে হচ্ছে। মিছিল হলে মিছিলকে আটকাবারও চেষ্টা করতে হচ্ছে। তো এই সব মিলিয়ে পুলিশের অনেক কাজ বেড়েছে, এটা বুঝি। এই হলো চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়কে পাঠানো চারু মার্কেট থানার নোটিশ। তাকে 12ই সেপ্টেম্বর তলব করা হয়েছে, অথচ দেখা যাচ্ছে নোটিশে যে অফিসার সই করেছেন তার নিচে তারিখ লেখা রয়েছে 9ই অক্টোবর। প্রশ্ন উঠছে, আগাম তারিখ বসানো নিয়েও। যে সাব ইন্সপেক্টর সই করেছে তার ডেট আছে 9/10/2025। মানে আমাদের মনে হচ্ছে যে পুলিশকে দিয়ে করানো হচ্ছে বা স্বতঃপ্রণোদিত ভাই যারা করছে তারাও হয়তো খেয়ে হারিয়ে ফেলেছে। এটা কিন্তু এক্সপেক্টেড না, কারণ এটা আমরা জানি যে একদম প্রতিহিংসামূলকভাবেই করা হচ্ছে। যারা সরকারি হাসপাতালে টাকা নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ রোগীদের সেবা করার, সেই সেবার বদলে রাস্তায় নেমে স্লোগান দিয়ে যে আন্দোলন, তাতে কি কিছু না কিছু রোগীর প্রতি অনাচার বা অবিচার করা হয়নি? এই মানবিকতার দিকটাও তো দেখতে হবে। ডাক্তারদের যেটা তাদের দায়িত্ব সেটা না করে আমি আন্দোলন করেছি, আন্দোলন অন্য সময় করতে পারতেন। এর মধ্যে কি কোনো অপরাধ নেই? আরজিকর কাণ্ডের পর সামনে আসা থ্রেড কালচারের বিরুদ্ধে তদন্তে 52 জনের কমিটি করা হয়েছিল। অভিযোগ, তাদের মধ্যে 3 জন চিকিৎসককে জেলায় বদলি করে দেওয়া হয়েছে। ঝিলাম করঞ্চার রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।